এই যে শব্দমূল আর তার সাথে সংখ্যাগুলো লিখেছি, এগুলো মেনলি ইউজ হয় কিসের জন্য? 100-র পরবর্তী যে মৌলগুলো আছে তাদের আইইউপিএসি নাম নির্ধারণ করার জন্য এই সংখ্যা তার শব্দমূলগুলো ব্যবহার হয়ে থাকে। দরজাটা লাগিয়ে দাও, দরজাটা লাগিয়ে। দেখো, 100-র পরবর্তী বা 100 থেকে যে মৌলগুলো আছে বাকি 18টা, সেই মৌলের আইইউপিএসি পদ্ধতিতে নামকরণ করার জন্য এই শব্দমূলগুলো ব্যবহার করা হয়। যেমন ধরো কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক 100, তাহলে সেখানে 100 আছে। তো এই যে 1 আর 00, এদেরকে 100 পরমাণু ক্রমাঙ্ক গুলিকে কাজে লাগিয়ে শব্দমূল লেখা আছে। 1 থাকলে 1-এর পরিবর্তে কি লেখা হবে? আন। 0 থাকলে নীল, আবার 0 আছে, নীল। এইভাবে ধরো 101 আছে, কি হবে? 0-র জন্য ইউএন, সরি 1-এর জন্য ইউএন, 0-র জন্য নীল, 1-এর জন্য আবার ইউএন। এইভাবে আমরা পরমাণু ক্রমাঙ্ককে শব্দমূল ব্যবহার করে যে সংখ্যাগুলো আছে একক, দশক, শতক, এই সংখ্যাগুলোকে শব্দমূল দ্বারা প্রতিস্থাপিত করে ওই পরমাণুকে প্রকাশ করা হয়। এবার তাহলে শেষটা তো ফাঁকা থেকে গেল, প্রত্যেকটার আন, নীল, নীল এরম থেকে গেল। শেষে কি করা হয়? আইইউএম যোগ করে দেওয়া হয়, আইইউএম। এটা হলো কমপ্লিট। আন, নীল, নীল, আইইউএম। আন, নীল, আন, ইয়াম, এরম ভাবে এদের নামকরণ করা হয়। আর এটা খুবই সহজ একটা পদ্ধতি, তোমরা নিজেরা লিখতে পারো। 100 থেকে 118 পর্যন্ত ফটাফট করে নিজেরা লিখে ফেলো, খুব সহজেই লিখতে পারবে। 100 কত হবে? আন, নীল, নীল, ইয়াম। 101 হবে আন, নীল, আন, ইয়াম। 102 কি হবে? আন, নীল, বাই, ইয়াম। হয়েছে? এইবার এখানে লেখার সময়, এই বাই লেখার সময় কি হবে? আন, নীল, তারপর বাই, তারপর আইইউএম হবে। আমরা কি জানি যে কোথাও ডবল আই ইউজ করা হয়? হয় না। তাহলে সেই সব ক্ষেত্রে একটা আই আর লিখবো না, অমিট হয়ে যাবে। তাহলে বাই ইউ আম, এরকম। যেখানে দেখবে এন, কোথাও দেখবে 3টে এন চলে আসবে, কিন্তু কোথাও আমরা 3টে এন ব্যবহার করে থাকি কি? ম্যাক্সিমাম 2টো এন, ডবল এন পর্যন্ত লেখা যায়। সেক্ষেত্রে একটা এন কমিয়ে 2টো এন লিখে আইইউএম যোগ করে দেব। ঠিক আছে? এইভাবে 1 থেকে 118 পর্যন্ত, সরি 100 থেকে 118 পর্যন্ত এলিমেন্টের আইইউপিএসি পদ্ধতিতে নাম তৈরি করা যায়। লিখতে পারবে? এইচডব্লিউ ঘরে গিয়ে বসে বসে লিখে নেবে, ঝামেলার কিছু নেই। এইবার আসি, আগের দিন যে আমরা পরমাণু, সরি আগের দিন পর্যায় সারণীতে পরমাণুগুলোকে কিভাবে সাজানো হয়েছিল সেটা দেখেছি। গ্রুপ এবং পর্যায় বরাবর, বা পিরিয়ড অ্যান্ড গ্রুপ বরাবর, পর্যায় ও শ্রেণী বরাবর কিভাবে মৌলগুলিকে সাজানো হয় সেটা আমরা আগের দিন দেখেছি। এইবার মৌলগুলির যে ধর্ম, কিভাবে এই পর্যায় ও শ্রেণী বরাবর ধর্মগুলো পরিবর্তিত হয় সেটা আজকের আমরা আলোচনা করব। প্রথমত, প্রথম যে ধর্ম সেটা হলো পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কিরম? আমরা জানি পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বললে কি বুঝি? কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে তার
সর্ববহিস্থ কক্ষের যে দূরত্ব সেটাকেই বলা হবে সেই মৌলের পরমাণুর আকার। ঠিক আছে, তো পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বললে আমরা বুঝি নিউক্লিয়াস থেকে পরমাণুর শেষ কক্ষে উপস্থিত ইলেকট্রনের দূরত্ব। এই পারমাণবিক আকার বা পরমাণুর আকারকে আমরা সাধারণত তিন ভাবে স্টাডি করে থাকি। এক হচ্ছে কি সমযোজী ব্যাসার্ধ বা কোভ্যালেন্ট রেডিয়াস, দ্বিতীয়ত হচ্ছে ধাতব ব্যাসার্ধ বা মেটালিক রেডিয়াস, তৃতীয়ত হচ্ছে ভ্যান্ডার ওয়াল দূরত্ব বা ভ্যান্ডার ওয়াল রেডিয়াস। তাহলে তিনটে কি কি জানলাম? আচ্ছা, প্রথমে পড়বো পরমাণুর ব্যাসার্ধ। পরমাণুর ব্যাসার্ধ কি ব্যাসার্ধ? নিউক্লিয়াস থেকে শেষ কক্ষ বা শক্তি স্তরের দূরত্ব। শক্তি স্তরের দূরত্ব। এই পরমাণুর ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ বলা হয়। পারমাণবিক ব্যাসার্ধ একে আমরা কয় ভাবে স্টাডি করব? তিন ভাবে। কি কি? এক নাম্বার সমযোজী ব্যাসার্ধ, দু নাম্বার ধাতব ব্যাসার্ধ, তিন নাম্বার ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ। বা ভ্যান্ডার ওয়াল দূরত্ব। এবার আসি যে কেন সমযোজী ব্যাসার্ধ বা ধাতব ব্যাসার্ধ আর ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ তৈরি করা হয়েছে। সাধারণত আমরা জানি যে পরমাণু খুব ছোট এবং পরমাণুর মধ্যে এই যে আমরা বললাম তার শেষ কক্ষের দূরত্ব, শেষ কক্ষ কি আমরা জানি যে বর্ডার লাইন করা আছে? এরম তো নয় নিশ্চয়ই। আমরা পড়েছি যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে সব থেকে বেশি তাকেই কক্ষক বলা হয়। তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা পরপর পরপর ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং তারপরে এক সময় গিয়ে হ্রাস পেতে থাকে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। আর একটা পরমাণু যেহেতু স্বাধীনভাবে থাকতে পারে না, সে কি করবে? আণবিক ফর্মে থাকতে চায়, আণবিক রূপে থাকতে চায়, অনুরূপে থাকতে চায়। তাই কি হবে? আমরা সাধারণত ওই অণুকে কাজে লাগিয়ে পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করি। তো সমযোজী ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করা হয়? দুটো পরমাণু সমযোজী বন্ধন, এটা তোমাদের এই বেসিক নলেজটা আছে ক্লাস 10-এই। এইভাবে নিশ্চয়ই সমযোজী কোন অণু গঠন করে। যদি বলা হয় হাইড্রোজেন, একটা এইচ একটা এইচ, এইভাবে সমযোজী যৌগ গঠিত হয়েছিল। তো সমযোজী অণু হাইড্রোজেন, এর একটা ইলেকট্রন এর একটা ইলেকট্রন, এটা যদি হাইড্রোজেন হয় এইভাবে তৈরি হয়েছিল না, হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন। ঠিক আছে, তো তাহলে সমযোজী অণু পাওয়া গেল। সমযোজী ব্যাসার্ধ কি? যদি কোনো অণু সমযোজী বন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে তাহলে সেই অণুতে উপস্থিত পরমাণুগুলির আন্তঃনিউক্লিয় দূরত্ব, দুটো পরমাণুর দুটো নিউক্লিয়াস আছে তাদের মধ্যেকার যে দূরত্ব তার অর্ধেককে বলা হয় এই পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বা সমযোজী ব্যাসার্ধ। সমযোজী বন্ধনে উপস্থিত দুটি পরমাণু তাদের মধ্যেকার নিউক্লিয়াসের যে দূরত্ব, নিউক্লিয় দূরত্বের অর্ধেককে বলা হবে এই পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ। বোঝা গেছে? ধাতব ব্যাসার্ধ কি? ধাতু আমরা জানি কঠিন অবস্থায় থাকে, তো ধাতুর মধ্যেও পরমাণু আছে, অণু আছে, সেখানে ধাতব পরমাণু। আর আমরা জানি ধাতুর যে পরমাণু তারা এক পারমাণবিক অণু, মানে একটা পরমাণু একটা অণু গঠন করে। সেই ধাতুগুলো কি হবে? ধাতব পরমাণু বা অণুগুলো এরকম পাশাপাশি থাকে। তারা কি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে? নিশ্চয়ই নয়।
কঠিন পরপর থাকে, এদের ক্ষেত্রেও একই, আন্তঃনিউক্লিয় দূরত্ব তার অর্ধেক। ঠিক আছে, বাকি রইল ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ। ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ ঠিক অন্যরকম। ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধের ক্ষেত্রে কোন মৌলের কঠিন রূপকে গণ্য করা হয়, কোন মৌলের কঠিন রূপকে গণ্য করা হয়। যেমন ধরো কি বলো একটা কঠিন, ধরো আয়োডিন কঠিন অবস্থায় থাকে। আয়োডিন আমরা জানি কি সংকেত I2, যেখানে দুটো আয়োডিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে থাকে। তা এই একটা আয়োডিন পরমাণু, সমযোজী বন্ধন, তো এই একটা আয়োডিন পরমাণু, এটাও একটা আয়োডিন পরমাণু, এটাও একটা আয়োডিন পরমাণু, কিন্তু এটা একটা আয়োডিন অণু, এটা একটা আয়োডিন অণু। দুটো পরমাণু নিয়ে আয়োডিন অণু গঠন করে। আবার দুটো আয়োডিন অণু যদি পাশাপাশি থাকে, বলা হচ্ছে কাছাকাছি বা পাশাপাশি অবস্থিত দুটো অণুর মধ্যে উপস্থিত পরমাণু কোন কোন আছে, এই একটা পরমাণু, এই একটা পরমাণু, এই একটা পরমাণু, এই একটা পরমাণু। অণুর মধ্যে উপস্থিত সব থেকে কাছাকাছি অবস্থিত দুটো পরমাণু কোনটা কোনটা, এই দুটো, এদের মধ্যে দূরত্বের অর্ধেককে বলা হবে ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ কি ছিল, পরস্পর ওভারল্যাপ হয়েছিল, ওভারল্যাপ হয়েছিল। তাহলে এখানে পারমাণবিক যে ব্যাসার্ধ ছিল সেটা কি তুলনামূলকভাবে একটা বৃত্তের যতটা হওয়া উচিত ছিল তার থেকে কম হচ্ছে নিশ্চয়ই, এটাতে মোটামুটি একই থাকছে, আর এখানে যতটা হওয়ার কথা ছিল তার থেকে বেশি আছে। এখান থেকে তুলনা করতে দেয় যে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম নির্ধারণ করো এমসিকিউর জন্য। কি হবে, সব থেকে বেশি ব্যাসার্ধ কার, ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ, তারপর ধাতব ব্যাসার্ধ, তারপর সমযোজী ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এদের ক্রম কি হবে, ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ সব থেকে বেশি, ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ দ্বিতীয়ত, ধাতব ব্যাসার্ধ, এবং সব শেষে সমযোজী ব্যাসার্ধ বললে হবে। ঠিক আছে, তো মোদ্দা কথা আমাদের এরকম তিনটে আলাদা আলাদা ভাবে শুধুমাত্র এখানে পড়বো এই প্রশ্নের জন্য, বাদ বাকি যে পরমাণুর যে ধর্মগুলো আছে সেইগুলো আমরা শুধুমাত্র পরমাণুর ব্যাসার্ধ এই টার্ম নিয়েই আলোচনা করব। যেমন ধরো একটা ধর্ম আছে কি আয়নায়ন বিভব বা ইলেকট্রন গ্রহণ এনথালপি, এগুলো আগের দিনও আলোচনা করেছিলাম, আজকে ওই একই বিষয়ই আলোচনা করা হবে। পরমাণুর আকারের সঙ্গে এই যে প্রত্যেকটা ধর্ম ওতপ্রোতভাবে জড়িত আছে। তো আজকের আমরা এই পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় সারণীতে কিভাবে পরিবর্তিত হয় পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর, সেটা প্রথমে দেখব। তারপরে পরমাণুর আকারের উপর নির্ভরশীল যেই যেই ধর্মগুলো আছে তাদের পরিবর্তনও লক্ষ্য করব। কেমন? প্রথমত তাহলে পারমাণবিক আকার বা পরমাণুর ব্যাসার্ধ বলো পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হবে, পর্যায় বরাবর কিভাবে পারমাণবিক ব্যাসার্ধ পরিবর্তিত হবে, শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হবে বলো। পর্যায় বরাবর কি বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? কেন কেন? উদাহরণ নিয়ে নি, লিথিয়াম পরমাণু ক্রমাঙ্ক 3, বেরিলিয়াম পরমাণু ক্রমাঙ্ক 4, বোরন 13 নম্বর শ্রেণী পরমাণু ক্রমাঙ্ক 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লুরিন 9, নিয়ন 10। তাহলে বলো 1 2 13 14 15 16 17 18
পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? পরমাণু ক্রমাঙ্ক পাশে লিখে দিয়েছি, দেখতেই পাচ্ছ বৃদ্ধি পেয়েছে। কত নম্বর পর্যায়ে মৌলগুলির কথা বলছি আমরা? দ্বিতীয় পর্যায়ের মৌল। তাহলে প্রত্যেকটা পরমাণুতে কক্ষপথের সংখ্যা কত? প্রত্যেকটা পরমাণুতে লিথিয়াম 3, এটা নিউক্লিয়াস। দ্বিতীয় পর্যায় মানে কতগুলো কক্ষ? দুটো কক্ষ। তাহলে এখানেও দুটো কক্ষ, এখানে কি 4, এখানেও দুটো কক্ষ। এখানে পরমাণু ক্রমাঙ্ক কত? 5, দুটো কক্ষ। এইভাবেই চলতে থাকবে। তো এবার বলো, এই যে 3, 4, 5 পরমাণু ক্রমাঙ্ক সমান কি? প্রোটন সংখ্যা। প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। আর যত প্রোটন সংখ্যা বেশি হবে তত নিউক্লিয় বলের পরিমাণ কি হবে? বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? বৃদ্ধি পাবে। ছিল প্রত্যেকেরই দুটো করে কক্ষ, কিন্তু যত বাম দিক থেকে ডান দিকে যেতে থাকবো তত নিউক্লিয় বলের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। কারণ কি? প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে নিউক্লিয় বল যত বৃদ্ধি পেতে থাকবে, আকর্ষণ বল কি হতে থাকবে? শেষ কক্ষের প্রতি আকর্ষণ বল কি হবে? বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? বৃদ্ধি পাবে। আর যদি কক্ষের প্রতি আকর্ষণ বল বৃদ্ধি পায়, তাহলে কি হবে? কাছে চলে আসবে, নিউক্লিয়াসের কাছে চলে আসবে। তাহলে পরমাণুর আকার ধীরে ধীরে কি হতে থাকবে? সংকুচিত হতে থাকবে বা ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক আছে, এটা কতটা পর্যন্ত চলতে থাকবে? ফ্লুরিন পর্যন্ত। কিন্তু আমরা দেখবো 18 নম্বর শ্রেণীর যে মৌলগুলো আছে তাদের ক্ষেত্রে নিউক্লিয় ব্যাসার্ধ কি হয়? বৃদ্ধি পায় না হ্রাস পায় বাকিগুলোর তুলনায়? একই পর্যায়ে যে 1 থেকে 17 পর্যন্ত মৌলগুলো আছে তাদের পরপর আমরা বাম দিক থেকে ডান দিকে যেতে থাকলে পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পেতে থাকে, এখানে দেখলাম। কিন্তু যদি এই গ্রুপ 18-র কথা বলা হয়, নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে দেখা যায় যে স্বাভাবিক পরিবর্তন হয় না। এখানে পারমাণবিক ব্যাসার্ধ যতটা হ্রাস পাওয়ার কথা ছিল তার তুলনায় উল্টো বিপরীত ঘটনা লক্ষ্য করা যায়, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেয়ে যায়। তোমরা বলবে মজার বিষয় কেন? নিউক্লিয় বল তো বৃদ্ধি পাচ্ছে, তো তাহলে আকর্ষণ বলও বৃদ্ধি পাচ্ছে। পরমাণুর আকার হ্রাস পাওয়া উচিত ছিল, কিন্তু বৃদ্ধি পাচ্ছে কেন? তার কারণ কি? নিষ্ক্রিয় মৌলগুলোর শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকে। শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকে, বাকিগুলোর 8টা থাকে না। ঠিক আছে, তাহলে যখনই যেখানে 8টা ইলেকট্রন চলে আসে, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কোথায় বেশি হচ্ছে? নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে। শেষ কক্ষের যদি ইলেকট্রন তুলনা করা হয় অন্যান্য মৌলগুলির তুলনায়, নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে কি হয়? ইলেকট্রন সংখ্যা অনেক বেশি থাকে। বেশি থাকে, তো বেশি থাকলে কি হবে? ইলেকট্রন বিকর্ষণ করে, সমচার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে এই যে 18 নম্বর যে শ্রেণীর মৌলগুলো আছে তার শেষ কক্ষে 8টা ইলেকট্রন আছে, তাই তারা কি করবে? পরস্পরকে বিকর্ষণ করতে শুরু করবে। নিউক্লিয় আকর্ষণ বলকে তারা উপেক্ষা করে নিজেরা বিকর্ষণ বলের দরুন নিজেদের আকার ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকবে। তাই দেখা যায় পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পেলে পরমাণুর একই পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে পরমাণুর আকার হ্রাস পেতে থাকে ঠিকই, কিন্তু 18 নম্বর শ্রেণীতে গিয়ে ঠিক উল্টো ঘটনা বা বিপরীত ক্রম লক্ষ্য করা যায়। অর্থাৎ 18 নম্বর শ্রেণীতে পরমাণুর আকার বৃদ্ধি পেয়ে যায়। তার কারণ কি? শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকার জন্য সমচার্জ পরস্পরকে বিকর্ষণ বল প্রয়োগ করে, যা নিউক্লিয় বলকে উপেক্ষা করে নিজের ব্যাসার্ধ বৃদ্ধি পেতে থাকে। বোঝা গেছে এই পর্যন্ত? বেশ, এইবার উপর থেকে যদি নিচে নামা হয়, শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামতে থাকলে কি হবে? পরমাণুর আকার বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? বৃদ্ধি পেতে থাকবে। কারণ কি? লিথিয়াম এটা কত নম্বর পর্যায়ে? লিথিয়াম 2 নম্বর পর্যায়ে। তারপর 3 নম্বর পর্যায়ে কে আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, তারপর পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, শেষে ফ্রান্সিয়াম। তাহলে 2 নম্বর পর্যায় থেকে 3 নম্বর পর্যায়, পর্যায় সংখ্যা 3 হলে তার কক্ষপথের সংখ্যা কত হবে? 1 2 3 3। তাহলে আগে ছিল দুটো, পরে যখন নিচে নামলো 3টে কক্ষপথ হয়ে গেল। 4 নম্বর কি হচ্ছে?
আরো একটা কক্ষপথ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, 5 নম্বরে কি আরো একটা কক্ষপথ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, 6 নম্বরে আরো একটা কক্ষপথ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এইবার তোমরা বলতে পারো যে পরমাণুর কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে পরমাণু ক্রমাঙ্কও বৃদ্ধি পাচ্ছে, তাহলে নিউক্লিয় বলও বৃদ্ধি পাওয়ার কথা। ঠিকই, নিউক্লিয় বলও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু নিউক্লিয় বল যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তার থেকে পরমাণুর আকার বৃদ্ধি অনেকটাই বেশি হয়। তাই আমরা দেখি পর্যায় সারণীর কোন শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামতে থাকলে পরমাণুর আকার ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, তাই এই পর্যন্ত আমরা দেখলাম পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, ব্যতিক্রম 18 নম্বর শ্রেণী। আর একটি শ্রেণী বা গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে নামতে থাকলে পরমাণুর আকার ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, নিষ্ক্রিয় মৌলের পরে আর কোন শ্রেণী আছে? তাহলে নিষ্ক্রিয় মৌলে গিয়ে সর্বোচ্চ হয়ে যায়। তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে, বাম দিক থেকে ডান দিক গেলে ডান দিকে পরমাণুর আকার হ্রাস পায়, উপর থেকে নিচে পরমাণুর আকার বৃদ্ধি পায়। ব্যতিক্রম কি বললাম এখানে? 18 নম্বর শ্রেণী। হয়েছে এই পর্যন্ত? কোনো অসুবিধা আছে? এবার এখান থেকে কিছু কিছু প্রশ্ন আসে, তবে বেশিরভাগ প্রশ্ন আসে বা আয়নীয় ব্যাসার্ধ থেকে। এখানে আমরা কি পড়েছি? সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। তাহলে আয়নীয় ব্যাসার্ধ এই টার্মটা কি? আয়নীয় ব্যাসার্ধ হচ্ছে কি? একই ঘটনা, এটা যেমন পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, আয়নীয় ব্যাসার্ধ কি হবে? আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। আয়ন কখন হবে? যখন একটা ইলেকট্রন বেরিয়ে যাবে বা একটা ইলেকট্রন প্রবেশ করবে, সেটাকেই আয়ন বলা হবে। বাদ বাকি ঘটনা সবই একই থাকবে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে পরমাণুর শেষ কক্ষের যে দূরত্ব সেটাই হচ্ছে তার ব্যাসার্ধ। এখানে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষের যে ইলেকট্রন আছে আয়নের ক্ষেত্রে, তার ব্যাসার্ধ হচ্ছে আয়নীয় ব্যাসার্ধ। ঠিক আছে, তো আয়নের একটা উদাহরণ আমরা যদি ধরে নিই, কি হবে? ধরো সোডিয়াম Na, আর সোডিয়াম আয়ন বললে Na+, লিথিয়াম Li+। যদি Na একটা আয়ন আর তার Na একটা অ্যাটম আর তার একটা আয়ন হচ্ছে Na+, হয়েছে। আর Cl একটা পরমাণু আর Cl- এর হচ্ছে একটা আয়ন। মাথায় ঢুকেছে? n এর ক্ষেত্রে কোন পরমাণু ক্রমাঙ্ক, সোডিয়াম পরমাণু ক্রমাঙ্ক কত? 11। আর সোডিয়াম আয়নের কত? 11। পরমাণু ক্রমাঙ্ক তো একই, ইলেকট্রন সংখ্যা কত? 11। এর ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, এইবার বলো এখানে 11টি প্রোটন কতগুলো ইলেকট্রনকে আকর্ষণ করছে? 1 2 3 4 5 6 7 8। এখানে হচ্ছে তো 2 4 6 7 8, এইটা আছে এরকম। আর এখানে 1 2 4 ঠিক আছে। তাহলে এখানে শেষ কক্ষ কোনটা? KLM বা 1 2 3। এখানে 1 2, 2 নম্বরে গিয়ে আটকে গেছে, ইলেকট্রন কম আছে। তো তাহলে আকর্ষণ বল কোন ক্ষেত্রে শেষ কক্ষের উপর বেশি হবে? এখানেই না নিশ্চয়ই। আর এক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? পরমাণুর ব্যাসার্ধ কম হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ যখন আয়নের তুলনা করব, যদি সেটা ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন হয়, ধনাত্মক আয়নের ক্ষেত্রে আমরা দেখি যেহেতু নিউক্লিয় বল বৃদ্ধি পাচ্ছে, কেন? ইলেকট্রন হ্রাস পেয়ে যাচ্ছে, ইলেকট্রন নির্গত হচ্ছে পরমাণু থেকে। তাই কি দেখতে পাবো? পরমাণুর ব্যাসার্ধ ছোট হয়ে যায়, আয়নের ব্যাসার্ধ ছোট হয়ে যায়। অর্থাৎ মূল পরমাণুর থেকে ক্যাটায়নের আকার ছোট হয়।
কিন্তু যদি আমরা অ্যানায়নের তুলনা করি তখন কি দেখব, ক্লোরিনের কত আছে 17, 1 2 3 এইরকম আছে তো, তাহলে 2 এখানে 8 এখানে 7, 1 2 3 4 5 6 7, আর এখানে কি দেখবো 17 1 2 3, এখানে দুটো ইলেকট্রন, এখানে 3 4 5 6 7 8টা, আর এখানে 1 3 4 5 6 7 8। এটা কার Cl, এটা Cl মাইনাস, এটা কার ছিল Na প্লাস, এটা কার ছিল Na। এবার বলো এখানেও 17টা প্রোটন, এখানেও 17টা প্রোটন, কিন্তু 17টা প্রোটন থাকবে তো, প্রোটনের কোনো চেঞ্জ হবে না নিশ্চয়ই। কিন্তু ইলেকট্রন যদি আমরা দেখি তখন দেখবে এখানে 7টা, এখানে 8টা, এখানে যেই জায়গার মধ্যে 7টা ছিল ওখানে সেই জায়গার মধ্যে 8টা ইলেকট্রন এসে যাচ্ছে। তাহলে এক হচ্ছে পরমাণুর নিউক্লিয় বলের তুলনামূলকভাবে পরিমাণ এখানে কম, তারপরে একটা এক্সট্রা ইলেকট্রন এসে যাওয়ার ফলে তাদের মধ্যে কি হবে, বিকর্ষণ বল কাজ করবে, তার ফলে এখানে ব্যাসার্ধ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে কোনো পরমাণুর তুলনায় আয়নের যদি ধনাত্মক আয়ন হয় তার আকার ছোট হবে, কিন্তু যদি অ্যানায়ন হয় তখন পরমাণুর তুলনায় অ্যানায়নের আকার বেশি হবে। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? তাহলে লিখে রাখবে পরমাণু ক্যাটায়ন এইরকম, পরমাণু অ্যানায়ন এইরকম লিখতে পারি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আইসো ইলেকট্রনিক স্পিসিস বলতে আমরা কি বুঝি? আইসো ইলেকট্রনিক, আইসো কথার অর্থ কি? আইসো মানে সমান, ইলেকট্রনিক মানে ইলেকট্রন সংখ্যা সমান থাকে, এরকম মৌলের পরমাণুগুলোকে বলা হয় আইসো ইলেকট্রনিক স্পিসিস। ঠিক আছে, তাহলে আইসো ইলেকট্রনিক, আইসোটোপ পড়েছি প্রোটন সংখ্যা সমান থাকে, আইসোটোন পড়েছি নিউট্রন সংখ্যা সমান থাকে, আইসোবার পড়েছি ভর সংখ্যা সমান থাকে, আইসো ইলেকট্রন কি, ইলেকট্রন সংখ্যা সমান থাকবে। যদি এরকম কোন অপশন দেওয়া থাকে যেখানে সব পরমাণুগুলোর এবং আয়নগুলোর ইলেকট্রন সংখ্যা সমান আছে, এখানে আমরা কি দেখালাম, ইলেকট্রন সংখ্যা কম বেশি আছে কার তুলনায়, প্রোটন সংখ্যার তুলনায়। যদি এরকম কোনো উদাহরণ দেওয়া হয় যেখানে ইলেকট্রনের সংখ্যা সমান আছে, তাহলে সেখানে পরমাণুর বা আয়নের ব্যাসার্ধের কিভাবে পরিবর্তন হবে তার একটা উদাহরণ দেখিয়ে দেব। হয়ে গেছে এটা নিশ্চয়ই? আচ্ছা, দেখো যদি 10 ধরে নিই আমরা নিয়নের, ফ্লুরিনের কত 9, F মাইনাস হলে কত হবে, ইলেকট্রন সংখ্যা 10 ফ্লুরিন। আচ্ছা, তারপর অক্সিজেন 2 মাইনাস হলে কি হবে, 8 2 10, নাইট্রোজেন 3 মাইনাস হলে কি হবে, 7 3 10। কারো অসুবিধা আছে বুঝতে? তারপরে নিয়নের পর যদি সোডিয়াম নেওয়া হয় 11, 1 কম কত 10, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস। দেখো এরা আইসো ইলেকট্রনিক হচ্ছে কিনা, ইলেকট্রন সংখ্যা সমান, নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত 7, প্রোটন আর ইলেকট্রন সমান সমান, কিন্তু 3 মাইনাস মানে কি 3টে ইলেকট্রন বেশি, তাহলে 7 আর 3 যোগ করলে 10। তারপর অক্সিজেন 8 পরমাণু ক্রমাঙ্ক, প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, 2 মাইনাস আছে মানে দুটো ইলেকট্রন বেশি আছে। এফ এ একই, 9 থেকে একটা বৃদ্ধি পেয়েছে 10, আর নিয়ন তো এমনি ঠিক আছে। আর সোডিয়াম কি আছে 11 ছিল 1 কম, ম্যাগনেসিয়াম 12 ছিল 2 কম, অ্যালুমিনিয়াম 13 ছিল 3 কম। তাহলে এটা হচ্ছে কি আইসো ইলেকট্রনিক স্পিসিস। এবার এদের যদি বলা হয় এদের আকারের বা ব্যাসার্ধের তুলনা করো, কি লিখবে? আইসো ইলেকট্রনিক, এদের যদি বলা হয় ব্যাসার্ধের তুলনা করো, থাকবে এরকম টাইপের একটা প্রশ্ন থাকবেই থাকবে, কার ব্যাসার্ধ সব থেকে বেশি, কার ব্যাসার্ধ সব থেকে কম, কার ব্যাসার্ধ সব থেকে বেশি, কার ব্যাসার্ধ সব থেকে কম। আমরা দেখলাম পরমাণু আয়নের তুলনায় ছোট হয়, অ্যানায়নের তুলনায় ছোট হয়, ক্যাটায়ন পরমাণুর তুলনায় ছোট হয়, আর
পরমাণু অ্যানায়নের তুলনায় ছোট হয়। পরমাণু অ্যানায়নের তুলনায় ছোট হয়। এই তো পরমাণু অ্যানায়নের তুলনায় ছোট। আবার ক্যাটায়ন কি হয়? পরমাণুর তুলনায় ছোট। তাহলে যদি আমরা হিসেব করি কি দেখতে পাবো? তুলনামূলকভাবে ক্যাটায়নই সব থেকে ছোট, তারপর পরমাণু, তারপর অ্যানায়ন। মাথায় ঢুকেছে এই পর্যন্ত? এইটা মনে রাখতে হবে, যত চার্জের পরিমাণ বেশি হবে, প্লাস চার্জের পরিমাণ, তত তার আকার ছোট হতে থাকবে, আর যত মাইনাস চার্জের পরিমাণ বেশি হতে থাকবে তত আকার বড় হতে থাকবে। তাহলে এর আমরা যদি দেখি ক্রম কি হবে, এইরকম হবে এর ক্রম। বোঝা গেছে? এরম ভাবে একটা প্রশ্ন আসেই আসে, লিখে রেখে দেবে। ঋণাত্মক চার্জ যত বেশি হবে আকার তত বেশি হবে, ধনাত্মক চার্জ যত বেশি হবে আকার তত ছোট হবে। ঠিক আছে, লিখে রেখে দাও, এই উদাহরণটাই লিখে রেখে দাও। তাহলে পরমাণু আর আয়নীয় ব্যাসার্ধ, আয়নীয় আকার সম্পর্কে যাবতীয় যা আলোচনা করা হয়ে গেছে। আচ্ছা, পর্যায় ও শ্রেণী বরাবর আয়নীয় ব্যাসার্ধের যে পরিবর্তন, ঠিক পরমাণুর যেমন পরিবর্তন হয় একই রকম ভাবে পরিবর্তিত হবে। অর্থাৎ যত আমরা উপর থেকে নিচে নামতে থাকবো শ্রেণী বরাবর, তত আকার বৃদ্ধি পাবে। যত আমরা বাম দিক থেকে ডান দিকে যেতে থাকবো পর্যায় বরাবর, তত আকার হ্রাস পেতে থাকবে। ঠিক আছে, এইবার আমরা অন্য আর একটা ধর্মে আলোচনা আসবো, সেটা হচ্ছে কি এই আয়নায়ন বিভব বা আয়নীভবন বিভব। আগের দিনই আলোচনা করেছিলাম আয়নীভবন বিভব, আয়নীভবন বিভব। আগের দিন আমরা আয়নীভবন বিভব কি জেনেছিলাম, আজকের এই আয়নীভবন বিভব পর্যায় ও শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা দেখব। তবে পর্যায় ও শ্রেণী বরাবর কিভাবে আয়নীভবন বিভব পরিবর্তিত হচ্ছে সেটা জানার আগে কোন কোন বিষয়ের উপর বা কোন কোন বিষয় আয়নীভবন বিভবকে প্রভাবিত করে, কোন কোন বিষয় আয়নীভবন বিভবকে প্রভাবিত করে বা কাদের দ্বারা আয়নীভবন বিভব প্রভাবিত হয় সেটা আগে আমাদেরকে জানতে হবে। প্রথমত, আয়নীভবন বিভব মানে কি? একটা ইলেকট্রন নির্গত করে দেওয়ার জন্য যে পরিমাণ শক্তি বাইরে থেকে প্রয়োগ করতে হবে, অর্থাৎ শক্তির প্রবেশ ঘটবে আর ইলেকট্রন নির্গমন হবে। ঠিক আছে, তো আয়নীভবন বিভব কার উপর নির্ভর করতে পারে? নিউক্লিয়াস এবং পরমাণুর যে শেষ কক্ষের ইলেকট্রন, দুজনের মধ্যে দূরত্বের উপর নির্ভরশীল হবে, হ্যাঁ কিনা বলো দেখি। পরমাণুর নিউক্লিয়াস আলটিমেট কি? ইলেকট্রন নির্গত করা হবে, ইলেকট্রন নির্গমনের জন্য প্রয়োজনীয় শক্তি। তো যত পরমাণুর আকার বৃদ্ধি পেতে থাকবে তত নিউক্লিয়াস থেকে পরমাণুর যে ব্যাসার্ধ দূরে যেতে থাকবে নাকি কাছে আসতে থাকবে? ধরো এই একটা পরমাণু, একই এটা নিউক্লিয়াস, এর তুলনায় এর আকারটা বড় হচ্ছে। তাহলে যদি একটা ইলেকট্রন এখানে থাকে, একে কে টানবে? নিউক্লিয়াস টানবে। একে কে টানবে? নিউক্লিয়াস টানবে, আর তো কেউ টানার নেই। তাহলে একে কে টানবে? নিউক্লিয়াস। এবার বলো কোন ক্ষেত্রে নিউক্লিয়াস খুব ভালো টেনে রাখতে পারবে শেষ কক্ষের ইলেকট্রনকে? এখানে। তাহলে একে কি বলা হবে? আচ্ছা, এটা হলো কি পরমাণুর আকারের উপর নির্ভরশীল। আয়নীভবন বিভব কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল যদি আমরা আলোচনা করি, প্রথম যেটা আলোচনা করতে হবে সেটা কি? পরমাণুর আকার। তাহলে 1 নাম্বার পয়েন্ট কি লিখবো? পরমাণুর আকার। পরমাণুর আকার। তো পরমাণুর আকার যত বৃদ্ধি পেতে থাকবে তত, পরমাণুর আকার বৃদ্ধি পেলে কি হবে? নিউক্লিয় বলের মান হ্রাস পেতে থাকবে। তাহলে পর্যায় বরাবর নিউক্লিয় বলের মান বৃদ্ধি পেতে থাকবে নাকি হ্রাস পেতে থাকবে? পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে নিউক্লিয় বলের পরিমাণ বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? বৃদ্ধি পেতে থাকবে। আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামতে থাকলে হ্রাস পেতে থাকবে। বোঝা গেছে এই পর্যন্ত? ঠিক আছে, তাহলে লিখে রাখো আয়নীভবন বিভব পর্যায় বরাবর কি পরিবর্তন হচ্ছে আর শ্রেণী বরাবর কি পরিবর্তন হচ্ছে।
এখান থেকেই পেয়ে যাচ্ছি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাবে। শ্রেণী বরাবর বাম দিক থেকে উপর থেকে নিচে, উপর থেকে নিচে হ্রাস পাবে। তাহলে পর্যায় বরাবর ও শ্রেণী বরাবর পরিবর্তন দেখে নিলাম, অসুবিধে কিছু নেই। আর কি বিষয়ের উপর আয়নি ভবন বিভব নির্ভর করতে পারে? আর কোন বিষয়ের উপর আয়নি ভবন, আচ্ছা লিখে নাও আগে তারপর বলছি। ইলেকট্রনের অবস্থানের উপর, ঠিক, ইলেকট্রনের অবস্থানের উপর, অর্থাৎ ইলেকট্রন কোন কক্ষে উপস্থিত আছে তার উপর। মানে ইলেকট্রন এস এ উপস্থিত আছে, নাকি ইলেকট্রন পি তে উপস্থিত আছে, নাকি ইলেকট্রন ডি তে আছে, নাকি এফ এ উপস্থিত আছে। তাহলে ইলেকট্রন কোন উপকক্ষে আছে তার উপর। এবার বলবে কেন উপকক্ষে আছে তার উপর কিভাবে নির্ভর করবে? দেখা যায় ভেদন ক্ষমতা বা পেনিট্রেটিং এফেক্ট বলে একটা টার্ম আছে। ভেদন ক্ষমতা বা পেনিট্রেটিং এফেক্ট বলে একটা টার্ম আছে। কি সেটা? যে কোন উপকক্ষ নিউক্লিয়াসের কত কাছে অবস্থান করে, সেটা আমরা লেখচিত্র থেকে দেখেছিলাম। এস যখন ছিল কিরম ছিল, এইরম ছিল। পি যখন ছিল একটু দূরে ছিল, একটু এরকম দূরে ছিল। আর ডি যখন ছিল সে এইরকম দূর থেকে শুরু হয়েছিল। এরকম ছিল না লেখচিত্রগুলো? তো এস হচ্ছে একদম নিউক্লিয়াসের কাছে থাকে। যখন এস নিউক্লিয়াসের কাছে থাকবে আর কোনো ইলেকট্রন এস উপকক্ষে উপস্থিত থাকবে, সেক্ষেত্রে ওই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে ইলেকট্রন যদি এস উপকক্ষে উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে আকর্ষণ বল বেশি হবে, ফলে তার কিসের পরিমাণ বেশি হবে? আয়নি ভবন বিভবের মানও বেশি হবে। তাহলে এখানে লিখতে পারি উপকক্ষের ভেদন ক্ষমতা, উপকক্ষের ভেদন ক্ষমতা, ভেদন ক্ষমতা, উপকক্ষের ভেদন ক্ষমতা, এটা কিসের উপর নির্ভরশীল? পরমাণুর ইলেকট্রনটি কোন উপকক্ষে আছে তার উপর এটা নির্ভর করবে। মানে বলাটা ভুল হয়ে গেল, ইলেকট্রন কোন উপকক্ষে আছে তার উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কেমন হবে সেটা কিসের উপর নির্ভর করবে? উপকক্ষের ভেদন ক্ষমতার উপর। ভেদন ক্ষমতা কিভাবে দেখা যায়? এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। অর্থাৎ ইলেকট্রন যদি এস উপকক্ষে থাকে সেক্ষেত্রে আমরা দেখব ভেদন ক্ষমতা বেশি হবে। এস উপকক্ষের ভেদন ক্ষমতা বেশি, তাই কোনো ইলেকট্রন এসে থাকলে সে নিউক্লিয় বলের দ্বারা বেশি পরিমাণে আকৃষ্ট হবে, ফলে সেই ইলেকট্রনকে পরমাণু থেকে বাইরে বের করে দিতে গেলে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, আর আয়নি ভবন শক্তির মানও বেশি হয়ে যাবে। তোমরা ছোটবেলা পড়েছো, যদি দ্বিতীয় পর্যায়ে মৌলগুলোকে আয়নি ভবন বিভবের ক্রম অনুযায়ী সাজানো হয়, যেমন কি লিথিয়াম দ্বিতীয় পর্যায়, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ফ্লুরিন। এখানে আয়নি ভবন বিভবের মান যদি তুলনা করা হতো, কি জানি বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নি ভবন বিভব বৃদ্ধি পায়। তাহলে এই ক্রমটা এরকম হওয়া উচিত ছিল, ছিল তো? কিন্তু পরীক্ষায় আমরা অ্যাকচুয়াল ক্রম কিরম লিখতাম? লিথিয়াম, বেরিলিয়াম, বোরনের থেকে বেশি, কার্বন, সরি বেরিলিয়াম, বোরন, এইরকম লিখতাম না? মনে নেই? ক্লাস 10-এ এটা তো একটা প্রশ্ন ছিল, তাদের আয়নি ভবন বিভবের ক্রম অনুযায়ী সাজাও। চোখ বন্ধ করে তখন পড়ে গেছি, কারণ তখন আমাদের জানার উপায় ছিল না। কেন বেরিলিয়ামের বেশি হয় তার ব্যাখ্যা এখান থেকে আসবে। বোরনের তুলনায় বেরিলিয়ামের কেন বেশি হয়? যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, কি দেখতে পাবো? বেরিলিয়ামের ক্ষেত্রে বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত?
1s2 2s2, ঠিক আছে। আর বোরনের 1s2 2s2 2p1। তাহলে বলো বেরিলিয়ামের শেষ ইলেকট্রন কোথায় আছে, কোন উপকক্ষে? বেরিলিয়ামের এস উপকক্ষে, বোরনের পি উপকক্ষে। ভেদন ক্ষমতা কোন উপকক্ষের বেশি? এস এর বেশি। তাহলে এস নিউক্লিয়াস দ্বারা বেশি পরিমাণে আকৃষ্ট থাকবে, এস নিউক্লিয়াস দ্বারা বেশি পরিমাণে আকৃষ্ট থাকবে। যদি বেশি পরিমাণে আকৃষ্ট থাকে তাহলে এই এস উপকক্ষের ইলেকট্রন বাইরে বের করে দিতে গেলে বেশি পরিমাণ শক্তি দিতে হবে, ঠিক আছে। তাই আমরা দেখি বেরিলিয়ামের আয়নীয় ভবন বিভবের মান বোরনের থেকে বেশি হয়। এটাও একটা কারণ। এর সাথে আরো একটা বিষয় এর সাথেই এসে যাবে, সেটা হচ্ছে কি পূর্ণ কক্ষ সুস্থিতি। পূর্ণ কক্ষ সুস্থিতি আমরা যদি দেখি ইলেকট্রন বিন্যাস কোনটা সুস্থিত হবে, আমরা যদি দেখি ইলেকট্রন বিন্যাস কোনটা সুস্থিত, নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস কেন সুস্থিত হয়? কমপ্লিট হয়ে যায়। হিলিয়ামের কি হয় 1s এর 2 দুটো কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ কোনো উপকক্ষ বা কক্ষ যদি সম্পূর্ণরূপে পূর্ণ থাকে তাহলে তাদেরকে কি বলা হবে, সুস্থিত ইলেকট্রন বিন্যাস বলা হবে। তো এখানে দেখো বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে বোরনের ইলেকট্রন বিন্যাস কি দেখতে পাচ্ছি, সুস্থিত। সুস্থিত ইলেকট্রন বিন্যাস তো কেন, এসে দুটো থাকার কথা, সর্বাধিক দুটোই আছে। বোরনের কি p1, কতগুলো থাকে, পির উপকক্ষ সংখ্যা কত, কক্ষকের সংখ্যা 3টে, তো মানে একটা আছে এখানে, আরো দুটো থাকতে পারতো, মানে এটা কি অসম্পূর্ণ, আর এটা সম্পূর্ণ পূর্ণ, ঠিক আছে। তাহলে এটা কি হবে, সুস্থিত বেশি। এবার বলো বোরন সুস্থিতি কি ব্যাঘাত ঘটাতে চাইবে? একটা ইলেকট্রন যদি বের করতে হয় সে কি ব্যাঘাত ঘটতে চাইবে নিজের সুস্থিতি? বুঝতে পারলে না, সে তো সুস্থিত, এসে দুটো কমপ্লিট হয়ে আছে। তাহলে এই ইলেকট্রনকে যদি বের করতে হয় সে কি চাইবে ওই ইলেকট্রন ছেড়ে দিতে সহজে? আপ্রাণ চেষ্টা করবে ধরে রাখার। তুমি যত শক্তি প্রয়োগ করবে ও তার থেকে বেশি শক্তি প্রয়োগ করতে চাইবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবো আয়নীয় ভবন বিভবের মান, বেরিলিয়ামের আয়নীয় ভবন বিভবের মান বোরনের থেকে বেশি হয়ে যাবে, ঠিক আছে। এটা দিয়ে আমরা এই পূর্ণ কক্ষের সুস্থিতি অথবা পূর্ণ কক্ষ যেমন তার সাথে অর্ধপূর্ণ কক্ষের সুস্থিতি, অর্ধপূর্ণ কক্ষকের বা কক্ষের সুস্থিতি। অর্ধপূর্ণের সুস্থিতি কেন হয়, দেখো অর্ধপূর্ণের সুস্থিতি কেন হয়, এখানে পেয়ারিং এফেক্ট বলে একটা টার্ম আছে। পেয়ারিং এফেক্ট কি, পেয়ারিং মানে পেয়ার হয়ে যাওয়া আর কি, জোড় হয়ে যাওয়া। পি কক্ষের ক্ষেত্রে দেখো একটা দুটো তিনটে এইরকম যদি ইলেকট্রন থাকে এর সুস্থিতি বেশি হবে নাকি এরম থাকে, বা এর উল্টো দিকেও যদি মাথা থাকে এর সুস্থিতি বেশি হবে? কোন ক্ষেত্রে সুস্থিতি বেশি হবে? সুস্থিতি আমরা দেখবো এই ক্ষেত্রেই বেশি হবে। কারণ কি, এখানে সবার ঘূর্ণন একই দিকে আছে, মানে সবাই পরস্পরের থেকে কিছুটা হলেও দূরত্ব বজায় রেখে আছে। তার তুলনায় এখানে কি বিকর্ষণ বেশি হয়, এটাই তো ঘটে। সেই জন্য কি হয়, আমরা দেখেছিলাম যে সম্পূর্ণ পূর্ণ অথবা অর্ধপূর্ণ এই কক্ষগুলো কি হয়, বেশি সুস্থিত হয়ে থাকে। এইবার কেন এটা বললাম তারও একটা উদাহরণ আছে, এগুলো সব ব্যতিক্রমী, পরীক্ষায় এগুলো থেকেই আসে প্রশ্ন। কি বলা হবে, নাইট্রোজেনের আয়নী ভবন বিভব অক্সিজেনের তুলনায় বেশি কেন? নাইট্রোজেনের আয়নী ভবন বিভব অক্সিজেনের তুলনায় বেশি কেন? আমাদের প্রথম কাজ হবে ইলেকট্রন বিন্যাস লিখে ফেলা। নাইট্রোজেন 7 1s2 2s2 1 2 3, ঠিক আছে। 1s2 2s2 আর 2p তে 3টে আলাদা করে এঁকে দিয়েছি, লিখলাম না। আচ্ছা তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিই 2p3। অক্সিজেন কি হবে 8 1s2 2s2 1 2 3 4 2p তে 4। বলো কোনটা বেশি সুস্থিত, এটা নাকি এটা? ওপরেরটা। তাহলে অক্সিজেন কি চাইবে, যা 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 একটা যা যা যা, কোনো অসুবিধা নেই, কেউ যদি একটা নিয়েও নেয় আমার কোনো অসুবিধা নেই। তো অক্সিজেনে যদি এই ইলেকট্রনটা বেরিয়ে যায়
সেটা বেরিয়ে যাওয়া অনেক সহজ হবে। কিন্তু নাইট্রোজেন তার এটা সে সুস্থিত হয়ে আছে, যদি সেখান থেকে ইলেকট্রন বের করতে হয় তুমি শক্তি দেবে, সে আরো ধরে রাখবে শক্ত করে। কারণ কি, সে পিতে 3টে থাকলে বেশি সুস্থিত। মাথায় ঢুকেছে? তাহলে সুস্থিতি আমরা দেখতে পেলাম নাইট্রোজেনের পি 3টে থাকার জন্য বেশি সুস্থিত, অক্সিজেনের পি 4টে আছে, তাহলে 4টে থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় সে কি হবে, সুস্থিতি পাবে। তার ফলে আমরা দেখতে পাই নাইট্রোজেনের আয়নীভবন বিভবের মান অক্সিজেনের তুলনায় বেশি হবে। তাহলে এবার বলো, তোমাদের জন্য একটা প্রশ্ন, যে একটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যেতে থাকলে কোন মৌলের বা কোন শ্রেণীর মৌলের আয়নীভবন বিভব সব থেকে বেশি হওয়া উচিত? বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, কোন মৌলের আয়নীভবন বিভব সব থেকে বেশি হওয়া উচিত? 17 নম্বর নাকি 18 নম্বর? নিষ্ক্রিয়। তারা কি কমপ্লিটলি ফিল্ড হয়ে যাচ্ছে। তাহলে যদি কমপ্লিটলি ফিল্ড হয়ে যায় তাদের ক্ষেত্রে কি হবে, সব স্টেবল হয়ে যাবে, সুস্থিত হয়ে যাবে। তা সুস্থিত তারা কি চাইবে ব্যাঘাত ঘটাতে? তাহলে একটা ইলেকট্রন বাইরে বের করতে চাইলে অনেক বেশি শক্তি দিতে হবে। তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যেতে থাকলে আয়নীভবন বিভব বৃদ্ধি পাবে, আর সব থেকে বেশি কোথায় গিয়ে দাঁড়াবে, নিষ্ক্রিয় মৌল বা 18 নম্বর শ্রেণীর মৌলগুলোর ক্ষেত্রে নিষ্ক্রিয় আয়নীভবন বিভবের মান সর্বাধিক হয়। আর যত উপর থেকে নিচের দিকে নামতে থাকবো তত আয়নীভবন বিভবের মান কি হবে, ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। তার মানে গ্রুপ 1-এ যারা আছে তাদের আয়নীভবনের মান সব থেকে কম, আর গ্রুপ 18-তে যারা আছে তাদের আয়নীভবনের মান সব থেকে বেশি। এবার গ্রুপ 1-এর ক্ষেত্রে যত নিচের দিকে নামতে থাকবো আয়নীভবন বিভবের মান ধীরে ধীরে কমতে থাকবে, আর ওই দিকে যেতে থাকলে আয়নীভবন বিভবের মান সব থেকে বেশি থাকবে। এবার পর্যায় সারণীটা ভেবে দেখো, হিলিয়াম একদম সব থেকে ডান দিকে উপরের কোণে ছিল, তাহলে তার আয়নীভবন বিভবের মান কি হবে, সব থেকে বেশি হবে। আর এই দিকে দেখো, একদম যদি সবার থেকে নিচের দিকে নামতে থাকি, সিজিয়ামের আয়নীভবন বিভবের মান সব থেকে কম হয়। কারণ কি, গ্রুপ 1-এ আছে, 1-এ আছে মানে এমনিতে তার আয়নীভবন বিভবের মান কম, আবার নিচের দিকে নামতে থাকলে আয়নীভবন বিভবের মানও হ্রাস পেতে থাকে। বোঝা গেছে? তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীভবন বিভবের মান ধীরে ধীরে বৃদ্ধি পায়। কয়েকটা জায়গায় ব্যতিক্রম, কি কোথায় ব্যতিক্রম, বেরিলিয়াম আর নাইট্রোজেন, এই দুটো জায়গায় ব্যতিক্রম। শুধু বেরিলিয়াম আর নাইট্রোজেন নয়, বেরিলিয়ামের নিচে কে আছে, ম্যাগনেসিয়াম আছে। আগের দিন বলেছিলাম বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। বলেছিলাম তো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, তারপর বেরিয়াম আর রেডিয়াম। তো বেরিলিয়ামের ঠিক নিচেই আছে ম্যাগনেসিয়াম। আর ওইদিকে দেখো বোরনের নিচে কে আছে, বোরনের নিচে কে আছে, অ্যালুমিনিয়াম আছে। তো বোরনের নিচে আছে অ্যালুমিনিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের যদি আমরা তুলনা করে থাকি এভাবে, তাহলে কি দেখতে পাবো, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কমপ্লিট আছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ইনকমপ্লিট আছে। তাহলে ম্যাগনেসিয়ামের আয়নীভবন বিভবের মান অ্যালুমিনিয়ামের তুলনায় বেশি হবে। ঠিক আছে? তাহলে দুটো বিষয়ের উপর নির্ভর করে পূর্ণ কক্ষের সুস্থিতি আর কোন উপকক্ষে আছে, এই 3টে বিষয় মোটামুটি একই। ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে, তার নাম শিল্ডিং এফেক্ট বা আবরণী প্রভাব। শিল্ডিং এফেক্ট, আবরণ, যারা যুদ্ধ করে, যুদ্ধ করার সময় কি তারা শিল্ড ব্যবহার করে, তো মানে যারা ওই ভালো ফ্রি ফায়ার আর কি খেলে, পাবজি না নতুন কি খেলে, ফ্রি ফায়ার আর একটা আছে পাবজি, সে যাই হোক, ও আচ্ছা পাবজি ছিল আগে, বন্ধ হয়ে গিয়ে ফ্রি ফায়ার শুরু হয়েছে। তো যাই হোক, যারা ওইগুলো খেলে তারা জানে যে শিল্ড নিতে হয়, কোথায় কি নিতে হয় জানে। শিল্ড মানে কি, বর্ম বা ঢাল, আমাকে কেউ গুলি করলে আমি কিভাবে তাকে শিল্ড হিসেবে ব্যবহার করব। বর্তমান পরিস্থিতিতে যেমন হচ্ছে, সরকার সুন্দরভাবে মানে অযোগ্যদের শিল্ড হিসেবে ব্যবহার করছে নিজেদেরকে বাঁচানোর জন্য। বুক চওড়া করে বলছে মমতা ব্যানার্জি, যারা অযোগ্য আমরা তাদেরও পাশে আছি। টাকা নিয়েছে, কিছু করার নেই, চাকরি তো ছাড়া কাটাতে পারছে না, তাহলে এখনই সবাই গিয়ে কলার ধরে টানবে। তো এখানে ঠিক সেই অবস্থা। আবরণী প্রভাব, আবরণী প্রভাবটা কি, গার্ড করার যে টেন্ডেন্সি, মানে ধরো এটা নিউক্লিয়াস, এর বাইরে একটা কক্ষ আছে,
1s 2s আছে তো, সর্বশেষ কক্ষ আছে। মনে করো ইলেকট্রন সর্বশেষ কক্ষে আছে, কে আকর্ষণ বল প্রয়োগ করবে? নিউক্লিয়াস। মাঝে কার মাধ্যমে আকর্ষণ বল প্রয়োগ করতে হবে? মাঝে যে কক্ষগুলো আছে সেই কক্ষগুলোকে বলা হয় পেনাল্টিমেট সেল। বাংলা টার্মটা অন্তর্বর্তীকালীন কক্ষ, তবে ইংরেজি টার্মটাই সুন্দর, পেনাল্টিমেট সেল। মানে যোজ্যতা কক্ষের আগের কক্ষটাকে বলা হয় পেনাল্টিমেট সেল। তো কি হবে তাহলে? যোজ্যতা কক্ষের উপর নিউক্লিয়াসের যে আকর্ষণ বল, কে কার দ্বারা বাধাপ্রাপ্ত হবে? পেনাল্টিমেট সেলের দ্বারা। ঠিক আছে, তাহলে যখন ইলেকট্রন যোজ্যতা কক্ষের যখন নিউক্লিয়াস যোজ্যতা কক্ষের যে ইলেকট্রনকে আকর্ষণ করবে, তার মাঝে বাধা হয়ে কে দাঁড়াবে? পেনাল্টিমেট সেল দাঁড়াবে। ঠিক আছে, বাধা দান করার যে ক্ষমতা সেটা কার বেশি? এস এর সব থেকে বেশি, তারপর পি, তারপর ডি, তারপর এফ। মানে ডি আর এফ মৌলের বাধা দেওয়ার ক্ষমতা বা আবরণী প্রভাব কি হয়? কম হয়। তাহলে যখন ইলেকট্রন ডি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস কি দেখেছিলাম? ডি ব্লক মৌলের একটা নাম কি? স্ক্যান্ডিয়াম। একটা নাম ছিল স্ক্যান্ডিয়াম, তারপর ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তো যাই হোক, আমরা দেখবো এবার। ধরো স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস কি ছিল? আর্গন, তারপর কি ছিল? স্ক্যান্ডিয়াম কত ছিল? 21। আর্গন 3d ছিল। তারপর বাইরের কক্ষ কোনটা? 4s। বাইরের কক্ষ কোনটা? 4s। তাহলে 18 এখানে ছিল, 18, 4s এ দুটো, d তে একটা। ভালো করে এখানে এই কনসেপ্টটা বুঝে নাও। বি ব্লক মৌলের ক্ষেত্রে বা এ ব্লক মৌলের ক্ষেত্রেও আমরা দেখেছি যোজ্যতা কক্ষ বা বাইরের কক্ষ কোনটা? যোজ্যতা কক্ষ বা বাইরের কক্ষ কোনটা? 3d নাকি 4s? 4s। তাহলে কিন্তু শেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করে? এস এ নাকি ডি তে? ডি তে। বাইরের কক্ষ কোনটা? 4s, কিন্তু ইলেকট্রন প্রবেশ করছে আগে, মানে শেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? ডি তে। তাহলে যোজ্যতা কক্ষের উপর নিউক্লিয়াসে আকর্ষণ বল প্রবেশ করবে, মাঝে কে থাকবে? ডি থাকবে। ডির আবরণী প্রভাব কি? কম হবে। ডির আবরণী প্রভাব কম হবে। তাহলে আবরণী প্রভাব যদি কম হয়, নিউক্লিয়াস এই এস এর যে ইলেকট্রন আছে তাকে কি অনেক বেশি আকর্ষণ বল প্রয়োগ করতে পারবে, হ্যাঁ কি না? ঠিক আছে, এই যে আকর্ষণ বল মানে যতটা আমরা আশা করেছিলাম, মাঝে যদি কেউ না থাকতো, একদম শুধু যোজ্যতা কক্ষই থাকতো, তাহলে সেক্ষেত্রে যতটা আকর্ষণ বল হওয়া উচিত ছিল তার তুলনায় মাঝে যদি এই পেনাল্টিমেট সেল থাকে বা মাঝে যে কক্ষগুলো আছে তাদের তুলনায় কি হবে? আকর্ষণ বল কম হবে। এই ঘটনাকে বলা হয় কার্যকরী নিউক্লিয় বল বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। মানে যতটা হওয়া উচিত ছিল আকর্ষণ বল বা নিউক্লিয় বল, তার তুলনায় নিউক্লিয় বলের পরিমাণ কি হয়? কম হয়। এই ঘটনাকে কি বলা হয়? এফেক্টিভ নিউক্লিয় বল বা কার্যকরী নিউক্লিয় বল। মানে যতটা কার্যকরী নিউক্লিয় বল প্রয়োগ করার কথা ছিল তার থেকে কম বল প্রয়োগ করবে। ঠিক আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ডি ব্লকের ক্ষেত্রে ইলেকট্রন, শেষ ইলেকট্রন যোজ্যতা কক্ষে না প্রবেশ করে কোথায় প্রবেশ করে? ডি অরবিটালে প্রবেশ করে। আর ডি অরবিটালের আবরণী ক্ষমতা কি হয়? কম হয়। তার ফলে এই নিউক্লিয়াস যোজ্যতা কক্ষের প্রতি বেশি আকর্ষণ বল প্রয়োগ করবে। যত বেশি আকর্ষণ বল প্রয়োগ করবে তার আকারও ক্রমশ ছোট হতে থাকবে, ধীরে ধীরে ছোট হতে থাকবে। আর তার একটা ইলেকট্রন বের করে নেওয়ার জন্য আয়নীভবন বিভবের মানও অনেক বেশি প্রয়োগ করতে হবে। বোঝা গেছে? এই পরে আমরা শুনবো যে ল্যান্থানাইড সংকোচন বলে একটা টার্ম আছে, শুনেছো? ল্যান্থানাইড সংকোচন। ল্যান্থানাইড মৌলগুলির ক্ষেত্রে কি হয়? এটাই হচ্ছে ল্যান্থানাইড সংকোচনেরও কারণ। ল্যান্থানাইড মৌলগুলোর ক্ষেত্রে কি হয়? শেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করেছিল? এফে। এফে প্রবেশ করেছিল তো শেষ ইলেকট্রন। এফে কি, কিন্তু যোজ্যতা কক্ষে কি ছিল? এস আগে ইলেকট্রন প্রবেশ করে গেছিল। এফে যখন ইলেকট্রন প্রবেশ করছে তাহলে এফের আবরণী ক্ষমতা কি? সব থেকে কম। তাহলে যোজ্যতা কক্ষ যে বাইরে আছে 6s, তাকে কে গার্ড করছে? 4f, যার আবরণী ক্ষমতা তুলনামূলক অনেক কম। তার ফলে নিউক্লিয়াস কি করবে? যোজ্যতা কক্ষের উপর তীব্র আকর্ষণ বল প্রয়োগ করতে পারবে আর তার আকারও ধীরে ধীরে কমিয়ে দিতে পারবে। ল্যান্থানাইড মৌলের এই যে ব্যাসার্ধ যতটা সংকোচন হওয়ার কথা ছিল
মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের জন্য যতটা আকর্ষণ বল প্রয়োগ করার কথা ছিল আর যতটা ব্যাসার্ধ কম হওয়ার কথা ছিল তার তুলনায় অনেক বেশি ব্যাসার্ধ কমে যায়। কারণ কি, সেখানে নিউক্লিয় বলকে বাধা দেওয়ার জন্য এই যে আবরণিক প্রভাব এফ অরবিটালের তুলনামূলক অনেক কম, তাই সে অনেক বেশি পরিমাণে আকর্ষণ বল কার উপর প্রয়োগ করতে পারবে, যোজ্যতা কক্ষের উপর প্রয়োগ করতে পারবে। ফলে ওই পরমাণুর আকার ধীরে ধীরে সংকুচিত হতে থাকবে। এই ঘটনাকে কি বলা হয়? ল্যান্থানাইড সংকোচন। এই টার্মটাও পরীক্ষায় আসে যে ল্যান্থানাইড সংকোচন কি। ল্যান্থানাইড সংকোচন কি বলো? ল্যান্থানাইড হয়েছে। আচ্ছা, এবার ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি। ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি। ইলেকট্রন গ্রহণ এনথালপি এই টার্মটা তোমরা জানো না। ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি। এনথালপি টার্ম এটা তোমরা জানো না, তবে এনথালপি হলো এক ধরনের শক্তি, এইটুকুই শুধু মনে রাখবে। এনথালপি হলো এক ধরনের শক্তি যা এইচ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, আর এনথালপির পরিবর্তন ডেল এইচ চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়। ঠিক আছে, এনথালপি হলো এক ধরনের শক্তি যা এইচ দিয়ে চিহ্নিত করা হয় এবং এনথালপির পরিবর্তন বললে ডেল এইচ আমরা ব্যবহার করে থাকি। কারণ আগের দিন আমরা জেনেছি ডেল ই যখন আমরা আলোচনা করেছিলাম শক্তির পার্থক্য, বোরের শক্তি পার্থক্য যখন আলোচনা করেছিলাম, সেখানে ডেল ই ইকুয়াল টু এইচ নিউ পড়েছিলাম। তো ইলেকট্রন আসক্তি কি, আগের দিনও বলেছি। ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে কার? কোনো পরমাণুর নিউক্লিয়াসের। অর্থাৎ কোনো পরমাণু সাধারণ অবস্থায় যে হবে কি নিস্তড়িত, সেই পরমাণুর ইলেকট্রন কক্ষে, কোনো নিস্তড়িত পরমাণুর ইলেকট্রন কক্ষে যদি বাইরে থেকে একটা ইলেকট্রন প্রবেশ করানো হয়, তাহলে কি হবে? ইলেকট্রন যদি প্রবেশ করায় শক্তি বেরিয়ে যাবে। ইলেকট্রন প্রবেশ করালে শক্তি বেরিয়ে যাবে। তাহলে কোনো পরমাণুর ইলেকট্রনীয় কক্ষে বাইরে থেকে কোনো ইলেকট্রন প্রবেশ করাতে গেলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় ওই পরমাণুর ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন প্রবেশ করবে, তার ফলে শক্তি নির্গত হবে সিস্টেম থেকে। মানে যখনই শক্তি কমে যাচ্ছে তাকে আমরা কি দিয়ে চিহ্নিত করব? ঋণাত্মক এনথালপি। যেহেতু শক্তি বেরিয়ে যাচ্ছে সিস্টেম থেকে, তাকে কি বলবো আমরা? শক্তি বেরিয়ে যাচ্ছে মানে ঋণাত্মক শক্তি, শক্তি বেরিয়ে যাচ্ছে, ঋণাত্মক এনথালপি। এইবার এই এনথালপি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? একই রকমভাবে আগেরটা যেমন পড়েছি এটাও ঠিক তাই। কিসের উপর নির্ভর করবে বলো? নিউক্লিয়াসের আধানের উপর বা আকর্ষণ বলের উপর। নিউক্লিয়াসের আধান বা আকর্ষণ বলের উপর। কেন? নিউক্লিয়াসের যত আকর্ষণ বল বেশি হবে, আধান যত বেশি হবে, সে তত সহজে কি হবে? বাইরে থেকে আসা কোনো ইলেকট্রনকে কাছে রাখতে পারবে। তাহলে যত সহজে ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে, তত বেশি পরিমাণ শক্তি নির্গত হবে, তত ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন আসক্তির মান বেশি হবে। ক্লিয়ার? তাহলে নিউক্লিয়াসের আধানের উপর কিভাবে নির্ভর করে হয়েছে। 2 নম্বর কি? পরমাণুর আকারের উপর। পরমাণুর
আকার, সেখানে পরমাণুর আকার ছিল অন্যরকম, এখানে পরমাণুর আকার ঠিক অন্য ঘটনা ঘটাবে। পরমাণুর আকার, পরমাণুর আকার যত ছোট হবে নিউক্লিয়াসের আকর্ষণ বল তত বেশি হবে, তত সহজে ইলেকট্রন প্রবেশ করানো যাবে। ঠিক আছে, কিন্তু যদি আকার অত্যধিক ছোট হয়ে যায় সেক্ষেত্রে ইলেকট্রন যদি বাইরে থেকে প্রবেশ করাই কি হবে, আগে যেই একই কক্ষ ছিল একটা এক্সট্রা ইলেকট্রন এসে গেল, নিজেদের মধ্যে বিকর্ষণ শুরু হয়ে যাবে, হ্যাঁ কি না? তখন কি সহজে ইলেকট্রন প্রবেশ করতে চাইবে? প্রবেশ করতে চাইবে না। তাহলে ইলেকট্রন যদি প্রবেশ করাতে হয় আমাকে বাইরে থেকে কিছু পরিমাণ শক্তি নিয়ে ইলেকট্রন প্রবেশ করাতে হবে, তারপর সে শক্তি বর্জন করবে। বোঝা গেছে? তাহলে যদি পরমাণুর আকার খুব ছোট হয়ে যায় তখন তার ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কমে যাবে। এখান থেকে একটা প্রশ্ন আসে, ব্যতিক্রমী প্রশ্ন, উদাহরণ যেমন ফ্লুরিন এবং ক্লোরিন, ফ্লুরিন এবং ক্লোরিন কি হবে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন পরপর উপর থেকে নিচের দিকে নামতে থাকলে পরমাণুর আকার বৃদ্ধি পেতে থাকে, পরমাণুর আকার বৃদ্ধি পেতে থাকে। তাহলে কারণ কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, তাহলে যত আকার বৃদ্ধি পেতে থাকবে তত নিউক্লিয় বলের মান কি হতে থাকবে? কম হতে থাকবে। আমি কন্ডিশনটা এখানে কি বললাম, যখন খুব কম হবে আকার তখন ব্যতিক্রম ঘটনা ঘটে। পরমাণুর আকার সাধারণত যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে কি হবে? নিউক্লিয় বলের পরিমাণ ধীরে ধীরে কম হতে থাকবে, তার ইলেকট্রন গ্রহণ করারও যে প্রবণতা সেটাও কম হতে থাকবে। কিন্তু যখন খুব ছোট হয়ে যাবে আকার তখনই ব্যতিক্রম দেখা যাবে, কি বাইরে থেকে ইলেকট্রন নিলে মাঝে সেখানে বিকর্ষণের সৃষ্টি হবে। তাহলে ফ্লুরিন আর ক্লোরিন পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে আছে। এখনও আমরা এটা আলোচনা করিনি যে পর্যায় সারণীতে পর্যায় বরাবর, শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তন ঘটে, এখনও সেই আলোচনা করা হয়নি। এমনি বেসিক যে কনসেপ্ট সেইগুলোকে কাজে লাগিয়ে আমরা দেখছি যে কি হতে পারে ঘটনাগুলো। যত উপর থেকে নিচের দিকে নামবো আকার বৃদ্ধি পেতে থাকবে, নিউক্লিয় বল কম হতে থাকবে, ইলেকট্রন প্রবেশ করাতে আমাকে বাইরে থেকে শক্তি দিতে হবে, মানে যত পরমাণুর আকার বৃদ্ধি পেতে থাকবে আকর্ষণ বল তত কম হবে, ইলেকট্রন গ্রহণ এনথালপির মানও তত কম হতে থাকবে। ঠিক আছে, কিন্তু ফ্লুরিনের তুলনায় ক্লোরিনের আকার মোটামুটি ঠিকঠাক, আর ক্লোরিনের তুলনায় ফ্লুরিনের আকার অত্যধিক ছোট। ইলেকট্রন বিন্যাস যদি দেখি কি দেখতে পাবো, 2p5 থাকবে, এর কি 3p5 থাকবে, পিতে 5টা থাকবে। তো তাহলে এখানে এই 2pর আকার, ফ্লুরিনের আকার খুব ছোট হওয়ার জন্য বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কি ছোট হতে থাকে, ফ্লুরিনের আকার খুব ছোট হওয়ার জন্য ওখানে কি হবে, পিতে 5টা আর এখানে 3pতে 5টা, মানে ওই এত ছোট হয়ে যায় আকারটা, ইলেকট্রনগুলো নিজেরা নিজেদের মধ্যে বিকর্ষণ বল অনুভব করে। ঠিক আছে, হওয়া উচিত ছিল কি ফ্লুরিনের আকার কম, তাই এর ইলেকট্রন গ্রহণ এনথালপি বেশি হওয়া উচিত ছিল, কিন্তু ব্যতিক্রমী ঘটনা কি দেখা যায়, আকার অত্যধিক ছোট হওয়ার জন্য ইলেকট্রন যদি প্রবেশ করাতে চাই তাহলে নিজেদের মধ্যে বিকর্ষণ বলের সৃষ্টি হবে, আর সেই বিকর্ষণ বল কাটিয়ে যদি আমাদের ইলেকট্রন প্রবেশ করাতেই হয় তখন বাইরে থেকে শক্তি দিয়ে ইলেকট্রন প্রবেশ করাতে হবে। তাহলে যে পরিমাণ শক্তি বেরিয়ে আসার কথা ছিল, মনে করো 10 জুল শক্তি বেরিয়ে আসার কথা ছিল, কিন্তু আমি বাইরে থেকে 2 জুল শক্তি নিয়ে, বাইরে থেকে 2 জুল শক্তি নিয়ে ওই ইলেকট্রন প্রবেশ করালাম, তাহলে আলটিমেট কতটা বেরিয়ে আসবে শক্তি? 8 জুল। থাকার কথা বেরিয়ে আসার কথা ছিল 10 জুল, তার মধ্যে আমি 2 জুল নিয়ে ইলেকট্রন প্রবেশ করালাম, তাহলে আলটিমেট কতটা শক্তি বেরিয়ে এলো? 2 জুল, সরি 8 জুল। তাহলে হওয়ার কথা ছিল 10 জুল বেরিয়ে আসার কথা, কিন্তু বেরিয়ে আসছে কত? 8 জুল। তাহলে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কি হবে? কম হবে। বোঝা গেছে না যায়নি? তাহলে এবার বলো, পরমাণুর আকার বৃদ্ধি পেলে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যেতে থাকলে, পরমাণুর আকার হ্রাস পেলে বাম দিক থেকে ডান দিকে যদি যেতে থাকি ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কি হবে? ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে, আকার ছোট হচ্ছে। ব্যতিক্রম ফ্লুরিন খুব ছোট আকার হচ্ছে তাই। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে যে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান সর্বাধিক কার? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন? ক্লোরিন। সর্বাধিক হওয়া উচিত ছিল ফ্লুরিনের, ফ্লুরিনের হওয়া উচিত ছিল,
কিন্তু ক্লোরিনের সর্বাধিক। প্রশ্ন আছে কেন সর্বাধিক? ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপি সর্বাধিক কেন, বা ফ্লুরিনের কেন কম? ঠিক আছে, তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যেতে থাকলে কি হতে থাকবে? ইলেকট্রন গ্রহণ এনথালপির মান বৃদ্ধি পেতে থাকবে, আর উপর থেকে নিচে নামলে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কমতে থাকবে। কিন্তু ব্যতিক্রম আমরা কোথায় দেখব? ফ্লুরিন দেখব, ক্লোরিন দেখব। ঠিক আছে, তাহলে সর্বাধিক ইলেকট্রন গ্রহণ এনথালপি কোন মৌলের? ক্লোরিন। এটাও একটা প্রশ্ন আসে। তাহলে পরমাণুর আকারের উপর নির্ভর করেই আমরা পর্যায় আর শ্রেণী বরাবর লিখতে পারি। পর্যায় বরাবর কি হতে থাকবে? ইলেকট্রন গ্রহণ এনথালপি বৃদ্ধি পাবে, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে আচ্ছা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে লিখে দিই, এটা না লিখে বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাবে, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে হ্রাস পাবে। তবে ব্যতিক্রম বললাম কি? এক্সেপশন ফ্লুরিন লেস দ্যান ক্লোরিন, আরও একটা আছে অক্সিজেন লেস দ্যান সালফার। 16 নম্বর শ্রেণী দেখো। 16 নম্বর শ্রেণীতে অক্সিজেন, তার নিচে সালফার, তার নিচে সেলেনিয়াম, তার নিচে টেলুরিয়াম। তাহলে উপর থেকে নিচে ইলেকট্রন গ্রহণ এনথালপি হ্রাস পাওয়ার কথা ছিল। অক্সিজেনের তুলনায় সালফারের ইলেকট্রন গ্রহণ এনথালপি কি হওয়া উচিত? কম হওয়া উচিত ছিল, কিন্তু একই অক্সিজেনের আকার ছোট হওয়ার জন্য, ক্ষুদ্র আকৃতির জন্য সালফারের তুলনায় অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কমে যায়। বোঝা গেছে? তাহলে পর্যায় বরাবর আর শ্রেণী বরাবর হলো। এবার এখানেও আসি ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের উপর, বা আমরা বলতে পারি আচ্ছা ইলেকট্রন বিন্যাসই লিখে দিই, এটা ইলেকট্রন বিন্যাস, বা এটাকে আমরা বলতে পারি পূর্ণকক্ষের সুস্থিতি। পূর্ণকক্ষের সুস্থিতি। দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আমরা আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ের লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। ইলেকট্রন গ্রহণ এনথালপি যদি দেখি, নাইট্রোজেন এবং কার্বন বা অক্সিজেন, এদের তিনজনের যদি আমরা আলোচনা করি, বা বেরিলিয়ামের সাপেক্ষে বোরনের যদি আলোচনা করি, কি দেখব? নাইট্রোজেনের 2p3, কার্বনের 2p2, অক্সিজেনের 2p4। ঠিক আছে, নাইট্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, স্বাভাবিক প্রবণতা দেখাবে নাকি দেখাবে না? দেখাবে না। কারণ কি? 2p3 সুস্থিত, কিন্তু কার্বন 2p2 আছে, ও কি চাইবে? একটা নিতে চাইবে, হতেই পারে। এখানে বেরিলিয়ামের 2s2 আছে, বেরিলিয়ামের 2s2 দ্বিতীয় কক্ষ সম্পূর্ণ, তারপর এক্সট্রা একটা ইলেকট্রন এলে কোথায় ঢুকবে? পিতে। তাহলে সে 2s2 হিলিয়ামের মতো পেয়ে গেছে, সুস্থিত ঠিকঠাক আছে, আর সে চাইবে বাইরে থেকে ইলেকট্রন নিয়ে পিতে বসাতে? চাইবে না। তাহলে আমরা কি দেখতে পাবো? ইলেকট্রন গ্রহণ এনথালপির মান যদি তুলনা করা হয়, বোরনের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কি হবে? কম হবে, সে চাইবেই না। কার তুলনায়? বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কম হবে, কার তুলনায়? বোরনের থেকে। ঠিক আছে, এইটা এক ধরনের ব্যাখ্যা করা হয়, এখান থেকে কিছু কিছু প্রশ্নও আসে। তো ইলেকট্রন গ্রহণ এনথালপি মোটামুটি
কমপ্লিট। এই কিছু এক্সেপশন উদাহরণগুলো আসে। এইবার আসি তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তা লিখে রাখো তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, এখান থেকে দেখো আর একটা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি। একটু দাঁড়াও, তড়িৎ ঋণাত্মকতার আগে এটা একটু বলে দিই। ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির মান ঋণাত্মক হবে না ধনাত্মক হবে? ঋণাত্মক হবে না ধনাত্মক হবে? এনথ্যালপি বললাম বেরিয়ে গেলে ঋণাত্মক হয়, যেহেতু শক্তি নির্গত হচ্ছে এনথ্যালপির মান ঋণাত্মক হবে। সিস্টেম থেকে কিছু বেরিয়ে গেলে ঋণাত্মক, আমাদের পকেট থেকে টাকা কমে গেলে কান্নাকাটি করি। আচ্ছা, তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির মান সাধারণত ঋণাত্মক হয়। কিন্তু এই যে কিছু কিছু ব্যতিক্রমী জায়গা, যেমন এই নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির মান কি হবে? ঋণাত্মক কি হবে? ঋণাত্মক হবে না। কেন হবে না? তার কারণ সে এখানে এমনি ইলেকট্রন নিতে চায় না, কিন্তু একটা ইলেকট্রন যদি প্রবেশ করাতে হয় বাইরে থেকে শক্তি প্রয়োগ করে ইলেকট্রন প্রবেশ করাতে হবে। তাহলে যতটা শক্তি বেরিয়ে আসার কথা ছিল তার থেকে বেশি শক্তি আমাকে বাইরে থেকে দিতে হচ্ছে। যতটা শক্তি বেরিয়ে আসার কথা ছিল তার থেকে বেশি শক্তি আমাকে বাইরে থেকেই দিতে হচ্ছে। তাহলে ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি কি হবে? ধনাত্মক হবে। ঋণাত্মক হওয়ার পরিবর্তে ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির মান ধনাত্মক হবে। কোন কোন ক্ষেত্রে হবে সেটা? নাইট্রোজেনের ক্ষেত্রে হবে আর বেরিলিয়ামের ক্ষেত্রে হবে। তাহলে এখানে একটু লিখে দিতে হবে ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি ধনাত্মক। পজিটিভ ভ্যালু অফ ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি। এটা একটু বলে দিতে হতো, ছেড়ে গেছিলাম। হয়েছে? এটা হয়ে গেলে তারপর তড়িৎ ঋণাত্মকতার আলোচনা করব। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। এটা বলেছিলাম যে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকলে, ধরো এ এবং বি সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, সমযোজী বন্ধনের কনসেপ্ট মোটামুটি আছে। কোনো মৌলের একটা স্পেশাল যে এবিলিটি বা ক্ষমতা, কিসের ক্ষমতা? বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, তাকে বলা হবে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের পরমাণু ইলেকট্রন জোড় নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, তাকে বলা হবে তার তড়িৎ ঋণাত্মকতা। বোঝা গেছে? তড়িৎ ঋণাত্মকতা কিসের উপর নির্ভর করবে? নিউক্লিয় বলের উপর নির্ভর করবে। যত নিউক্লিয় বল বেশি হবে তত সে বেশি ইলেকট্রন টেনে নিতে চাইবে, যার প্লাস বেশি হবে তত বেশি টেনে নিতে চাইবে। তাহলে পর্যায় বরাবর, শ্রেণী বরাবর কি পরিবর্তন লক্ষ্য করা যাবে? বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পেতে থাকে, তার মানে কি নিউক্লিয় বল বৃদ্ধি পেতে থাকে, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পেতে থাকবে। আর শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পেতে থাকে। তাহলে পর্যায় বরাবর পরিবর্তন, পর্যায় বরাবর কি হবে? বাম থেকে ডান, বাম দিক থেকে ডান দিকে, ডান দিকে বৃদ্ধি পাবে। আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে হ্রাস পাবে। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লুরিন। সর্বাধিক ইলেকট্রন আসক্তি ফ্লুরিন। এর মানটা হচ্ছে 4।
তড়িৎ ঋণাত্মকতার কোনো একক নেই, এককবিহীন রাশি, আকর্ষণ করার ক্ষমতা। কিন্তু ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি বা আয়নাইজেশন শক্তি, আয়নীভবন বিভব যেটা, এরা কি এক ধরনের শক্তি, তাদের কি হবে, একক কি হবে, জুল একক হবে, জুল পার অ্যাটম অথবা জুল পার মোল। কিন্তু তড়িৎ ঋণাত্মকতার কোনো একক নেই। ঠিক আছে, মোটামুটি এই কনসেপ্টগুলো ক্লিয়ার। এই তিনটে বেসিক্যালি দরকার ছিল, চারটে দরকার ছিল: পরমাণুর আকার, ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি, আর তার সাথে আয়নাইজেশন এনার্জি আর তড়িৎ ঋণাত্মকতা। এইবার যেগুলো ছোট 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 কিছু ধর্ম, এগুলো আমাদের নিজেদের কনসেপ্ট কাজে লাগিয়ে করতে হবে। কি? যেমন ধরো জারণ ক্ষমতা বা ধাতব ধর্ম বা ঘনত্ব বা যোজ্যতা, এইগুলো আমাদের নিজেদের ঠান্ডাভাবে কনসেপ্ট কাজে লাগিয়ে করতে হবে। কি? যদি বলা হয় পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কি হবে, বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? ধাতব ধর্ম হ্রাস পাবে। কারণ কি? 1 আর 2তেই তো ধাতু আছে, বাকি ওইদিকে অধাতু। তাহলে এটাই একটা জেনারেল কনসেপ্ট। বা একে আমরা অন্যভাবে বলতে পারি ইলেকট্রন গ্রহণ বর্জন করার প্রবণতা, জারণ বিজারণ ক্ষমতা। বলো বাম দিকে যে মৌলগুলো আছে তাদের শেষ কক্ষে ইলেকট্রন বিন্যাস কি? শেষ কক্ষে একটা আছে অথবা দুটো আছে। তারা কি চাইবে? ইলেকট্রন বর্জন করে দিয়ে অষ্টক পূর্ণ হতে। তাহলে তারা সহজে ইলেকট্রন বর্জন করবে না সহজে ইলেকট্রন গ্রহণ করবে? ইলেকট্রন বর্জন করতে চাইবে। যে সহজে ইলেকট্রন বর্জন করে তাকে ধাতু বলা হয়, যে সহজে ইলেকট্রন গ্রহণ করে তাকে অধাতু বলা হয়। ঠিক আছে, তাহলে যত সহজে ইলেকট্রন বর্জন করবে তত তার ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, আর যত সহজে ইলেকট্রন গ্রহণ করবে তার অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে ধাতব ধর্ম হয়ে গেল। ধাতব ধর্ম, এর সাথেই আমরা কি লিখলাম? বিজারণ ধর্ম বা ইলেকট্রন বর্জন ধর্ম। কি হয়? তাহলে বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিক, বাম দিক থেকে ডান দিক কি হতে থাকবে? হ্রাস পাবে। কি? একটা একটা করে লিখি। ধাতব ধর্ম হ্রাস পাবে, বিজারণ ধর্ম, বিজারণ ধর্ম কি হবে? আর ইলেকট্রন বর্জন ধর্ম, ইলেকট্রন বর্জন বৃদ্ধি পাবে। তাহলে আর একটা লিখে দিই, জারণ ধর্ম, ওটা পরে করছি, অধাতব ধর্মের সঙ্গে জারণ ধর্ম লিখে দেব। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম। এইবার আমরা একটা একটা করে উদাহরণ নিই। লিথিয়াম, বেরিলিয়াম, 13 বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। লিনাকে রুবিডিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। বোরনের পর অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, তারপর কি? ইন্ডিয়াম ছিল তো। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন লেড, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। মনে পড়েছে এইবার? তাহলে পর্যায় সারণীর 1, 2, 13, 14, 15, 16, 17, 18। বাম দিক থেকে কত? ও আচ্ছা, এটা কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এসএন হবে, টিন লেড। তো কি দেখি আমরা সাধারণত? লিথিয়াম, বেরিলিয়াম, এরা কি সহজে ইলেকট্রন বর্জন করবে। তাহলে গ্রুপ 1-এ যারা আছে তাদের ধাতব ধর্ম সব থেকে বেশি, বিজারণ ধর্ম সব থেকে বেশি। যারা ইলেকট্রন বর্জন করে, যারা ইলেকট্রন বর্জন করে কি হবে? ইলেকট্রন বর্জন মানে কাকে কি বলে? তাকে জারণ বলে। যে নিজে জারিত হয় সে অন্যকে বিজারিত করবে।
তাই তো? ইলেকট্রন নিজে বর্জন করছে মানে নিজের জারণ ঘটছে, অন্যের বিজারণ ঘটাবে। তাহলে ধাতুর বিজারণ ক্ষমতা সব থেকে বেশি, এদের বিজারণ ক্ষমতা সব থেকে কম হয়েছে। এবার আসি জারণ ধর্ম। জারণ ধর্ম মানে ইলেকট্রন গ্রহণ করার যে প্রবণতা। ইলেকট্রন গ্রহণ হলে কি হয়? বিজারণ ঘটে। যে গ্রহণ করে তার নিজের বিজারণ সে অন্যকে জারিত করে, তাহলে যার যত ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বেশি তার জারণ ধর্ম মানে অন্যকে জারিত করার যে ক্ষমতা তত বেশি। বোঝা গেছে? তাহলে এই পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে ধাতব ধর্ম, এবার এর সাথে অধাতব ধর্ম যোগ করে দেব, জারণ ধর্ম আর ইলেকট্রন গ্রহণ ধর্ম। বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে? একই। বাম দিক থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। কেন? বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আকর্ষণ করা, গ্রহণ করার ক্ষমতা বাড়বে, তাহলে তার অধাতব ধর্ম বাড়বে। বিজারণ ধর্ম হ্রাস পাবে মানে জারণ ধর্ম বৃদ্ধি পাবে। আর ইলেকট্রন বর্জন, তাহলে ইলেকট্রন গ্রহণ লিখে দিই, ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে বাম দিক থেকে ডান দিকে হয়ে গেল। এবার উপর থেকে নিচে আসবো। হয়েছে এ পর্যন্ত? উপর থেকে নিচে কি হবে? আগে অধাতব ধর্ম দিয়েই করে দিই, তারপর যা হবে হবে দেখা যাবে। অধাতব ধর্ম উপর থেকে নিচের দিকে কি হতে থাকবে? বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? উপর থেকে নিচের দিকে নামতে থাকলে শ্রেণী বরাবর পরমাণুর আকার বৃদ্ধি পায়। পরমাণুর আকার বৃদ্ধি পায়। যত আকার বৃদ্ধি পেতে থাকবে সে ইলেকট্রন সহজে ছেড়ে দিতে পারবে না ইলেকট্রন ধরে নিতে চাইবে? তার আকার বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাহলে শেষ কক্ষের যে ইলেকট্রন সে তো তার থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে সহজে সেই ইলেকট্রন বেরিয়ে যেতে পারবে। যত সহজে ইলেকট্রন বেরিয়ে যাবে তার ধাতু ধর্ম বৃদ্ধি পাবে। ধাতু ধর্ম বৃদ্ধি পেলে অধাতব ধর্ম হ্রাস পাবে। তাহলে এটা যেহেতু আমরা অধাতব ধর্ম লিখেছি, শ্রেণী বরাবর উপর থেকে নিচে কি হবে? হ্রাস পাবে। জারণ ধর্ম হ্রাস পাবে। জারণ ধর্ম হ্রাস পাবে তো তার ইলেকট্রন বর্জন করার প্রবণতা বৃদ্ধি পাবে। জারণ ধর্ম হ্রাস, ইলেকট্রন গ্রহণ ধর্ম হ্রাস না বৃদ্ধি? ইলেকট্রন গ্রহণ সে করতে পারবে না করতে পারবে না? ক্ষমতা হ্রাস পাবে। কি হয়েছে? তাহলে অধাতব ধর্ম শ্রেণী বরাবর কি পরিবর্তন হয় দেখে নিলাম। আর ধাতব ধর্ম এবার যদি দেখি, এটা লিখে নিয়েছ। ধাতব ধর্ম শ্রেণী বরাবর কি হবে? ধীরে ধীরে বৃদ্ধি পাবে। একই তো, লিখতে পারো না লিখতে পারো, নিজেরাই লিখবে। ধাতব ধর্ম কি হবে? বিজারণ ধর্ম আর ইলেকট্রন বর্জন ধর্ম। শ্রেণী বরাবর উপর থেকে নিচে হ্রাস কেটে বৃদ্ধি। জারণ ধর্ম কি ছিল? জারণ ধর্ম বৃদ্ধি ছিল, তাহলে এটাকে বিজারণ ধর্ম লিখে দিই। বিজারণ ধর্ম বৃদ্ধি, ইলেকট্রন গ্রহণ ক্ষমতা হ্রাস, ইলেকট্রন বর্জন ক্ষমতা বৃদ্ধি। তাহলে কোনো একটা মৌলের, আচ্ছা মৌল বলা ভুল, কোনো একটা পর্যায়ে কোনো একটা শ্রেণীতে উপর থেকে যত নিচের দিকে নামবো তত তার কি হবে? ধাতব ধর্ম ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। যেমন ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা তো ধাতু, কিন্তু ধাতু হলেও এদের মধ্যে সর্বাধিক ধাতব ধর্ম কার? যে সবার নিচে আছে। একই পর্যায়ের সর্বাধিক অধাতব ধর্ম কার বেশি? নিয়নের। আচ্ছা এইবার যদি সক্রিয়তার ক্রম বলা হয়, সক্রিয়তার ক্রমও বাম দিক থেকে কি হবে? লিথিয়াম থেকে বেরিলিয়াম সক্রিয়তা হ্রাস পাবে। কেন? সহজে ইলেকট্রন বর্জন করবে। দিয়ে মাঝামাঝি পর্যায়ে মডারেট হবে, মাঝামাঝি পর্যায়ে গিয়ে। আবার অক্সিজেন, ফ্লুরিন ধারের দিকে গিয়ে কি হবে? সক্রিয়তা বৃদ্ধি পাবে। কেন? ফ্লুরিনের একটা বাকি আছে ইলেকট্রন নিতে, সে চাইবে নিয়ে নিতে। অক্সিজেনেরও একটু সক্রিয়তা বেশি হবে, কিন্তু 18 নম্বর শ্রেণী যারা তারা নিষ্ক্রিয় মৌল, তাদের কোনো সক্রিয়তা নেই। বোঝা গেছে এই পর্যন্ত?
কার্বন থেকে চেঞ্জ হবে, ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে, তারপর আবার বৃদ্ধি পেতে থাকবে। একই ঘটনা আমরা দেখতে পাই যদি বলি যা তোমাদের যোজ্যতা। যোজ্যতা কাকে বলে? কোনো মৌল অপর মৌলের সঙ্গে যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে বলা হয় যোজ্যতা। হাইড্রোজেন স্কেলে নিলে যতগুলো হাইড্রোজেন যুক্ত হয় ততগুলো তার যোজ্যতা হয়। যেমন HCl একটা যৌগ, HCl এই যৌগে ক্লোরিন কতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে? একটা হাইড্রোজেনের সঙ্গে, ক্লোরিনের যোজ্যতা 1। যদি বলা হয় মিথেন CH4 কার্বন কতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে আছে? কার্বনের যোজ্যতা 4। নাইট্রোজেন NH3 যোজ্যতা 3, হয়তো। অক্সিজেন H2O যোজ্যতা 2, ঠিক আছে। হাইড্রোজেন স্কেলেও মাপা যায়, অক্সিজেন স্কেলেও মাপা যায়। কোনো মৌল যতগুলো অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকে সেটাই তার যোজ্যতা হয়। কেমন? সে আমরা পরে দেখব, কারণ সেটাই তার যোজ্যতা নয়। অক্সিজেনের সাপেক্ষে হলে তাকে 2 দিয়ে গুণ করলে তার যোজ্যতা পাওয়া যায়। তো এইভাবে দেখবো, দেখো তাহলে হাইড্রোজেন স্কেলে যদি দেখা হয় মোটামুটিভাবে যোজ্যতা কত? 1, শেষে একটা আছে। যোজ্যতা কত? 2, যোজ্যতা 3, যোজ্যতা 4, তারপরে 5, 6, 7, 8, 9 ওরম বললি কি না? 4 পর্যন্ত হয় যোজ্যতা 4, তারপরে আমরা কি করি? 8 থেকে বিয়োগ করতে থাকি, যোজ্যতা মাইনাসে চলে যায়, মানে 4 পর্যন্ত প্লাসের দিকে গেল, তারপর আবার ধীরে ধীরে মাইনাস মানে কমতে থাকলো। 3, 2, 1 মানে এর 1 যোজ্যতা, 2 যোজ্যতা, এর 3 যোজ্যতা, এর 4, তারপর এর 3, 2, 1। তাহলে যোজ্যতা 4 নম্বর শ্রেণী পর্যন্ত বৃদ্ধি পায়, তারপর আবার ক্রমাগত হ্রাস পেতে পেতে কোথায় যায়? 18 নম্বর শ্রেণীতে গিয়ে শূন্য হয়ে যায়। ঠিক আছে, তাহলে যোজ্যতা এই পর্যন্ত আমরা জানতে পারলাম। তবে এটা যোজ্যতা সঠিক নয়। যোজ্যতা আমরা পরে যখন রাসায়নিক বন্ধনে পড়বো সেখানে গিয়ে পড়বো তড়িৎ যোজ্যতা, সমযোজ্যতা, অসমযোজ্যতা। ঠিক আছে, এই যোজ্যতা আমরা এভাবে যদি বলে থাকি সেটা ভুল বলা হবে। কেমন? মানে যুক্ত হওয়ার ক্ষমতা যে যোজ্যতা সেটা আবার পরবর্তীতে ভুল হয়ে যায়। মোটামুটি একটা রাফ কনসেপ্ট যেটা জানি সেটা হচ্ছে এইটা, 4 পর্যন্ত বৃদ্ধি পাবে, তারপর আবার ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, হয়তো। কিন্তু পরে আবার দেখব যে নাইট্রোজেনের প্লাস অক্সিডেশন নাম্বার +5 হতে পারে। আবার অক্সিজেনেরও দেখা যায় অনেক যৌগ আছে সেখানে যোজ্যতার অনেক পরিবর্তন দেখা যায়, মানে তড়িৎ যোজ্যতা আর সমযোজ্যতা এগুলো আমাদের আলাদা আলাদা করে পড়তে হবে। এইভাবে যোজ্যতা আমরা এর নিরিখে বললে সেটা ভুল বলা হবে। ঠিক আছে, তো এই পর্যন্ত মোটামুটি পর্যায় সারণী কমপ্লিট। আর একটা টার্ম আছে কর্ণ সম্পর্ক, হয়তো পড়েছো। কর্ণ সম্পর্ক নাম শুনেছো? কোনাকুনি সম্পর্ক। কি হয় কোনাকুনি? দেখো লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ এইদিকে হ্রাস পাবে আর নিচের দিকে বৃদ্ধি পাবে। দেখো বাম ডান একটু কোণ বরাবর চলে গেলে লিথিয়ামের কোণে কে আছে? ম্যাগনেসিয়াম। যতটা বৃদ্ধি পাবে ততটা হ্রাস পাবে, নিচের দিকে বৃদ্ধি ডান দিকে হ্রাস, মানে কি প্রায় মোটামুটি লিথিয়াম আর ম্যাগনেসিয়াম একই ধর্ম প্রদর্শন করবে। ঠিক যেমন একটা চতুর্ভুজের কর্ণ বরাবর দুজন যেন অবস্থান করে আছে, একেই বলা হচ্ছে কর্ণ সম্পর্ক। বেরিলিয়ামের সঙ্গে কার দেখাবে? এখানে অ্যালুমিনিয়ামের। বোরনের সঙ্গে ফসফরাস, এই রকমই একটা দেখায়, কিন্তু এইগুলো অতটা বেশি এফেক্টিভ নয়। আমি কোনাকুনি বলে দেখালাম, কর্ণ সম্পর্ক ওরা দেখায় না। কারা দেখাবে? লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম, এই দুটো মোটামুটি। তবুও দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ে কোনাকুনি সম্পর্ক বা কর্ণ সম্পর্ক দেখা যায়, কিন্তু অন্যান্য জায়গায় অতটা বেশি এটা অ্যাপ্লিকেবল হয় না। তা কী কী দেখলাম? যদি কোনাকুনি হয় তার ধর্মের কি হয়? মোটামুটি একটা সাদৃশ্য থাকে। সেটা দেখতে কেমন হয়? একটা চতুর্ভুজের কর্ণ বরাবর হয়। ঠিক আছে, অর্থাৎ একটা চতুর্ভুজের কর্ণ বরাবর যদি দুটো মৌল অবস্থান করে সেক্ষেত্রে তাদের ধর্মের কিছুটা মিল খুঁজে পাওয়া যায়, যেই মিলকে বলা হচ্ছে কর্ণ সম্পর্ক বা কোনাকুনি সম্পর্ক। ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি পর্যায় সারণী কমপ্লিট। পরের দিন আমি কোয়েশ্চেনের একটা লিস্ট দিয়ে দেবো, এমনি নর্মাল কোয়েশ্চেনের লিস্ট দেবো। এখানে এমসিকিউ তো প্রচুর হয়, ওরমভাবে কোনো সাজেস্টিভ তো করা যাবেই না, প্রচুর এমসিকিউ হয় এখান থেকে। আমি দেখি যদি পারি অন্য বই থেকে করিয়ে দেবো, আর নাহলে মোটামুটি একটু মানে সাবজেক্টিভের জন্য আছে, ওইগুলো পড়লেই কনসেপ্ট কাজে লাগিয়ে তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তাহলে 3টে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল এই পর্যন্ত।